আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নানা নাটকীয়তা ছিল। তো এই প্রসঙ্গে মনে হলো যে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য হলেও একটা ভিডিও বানানো উচিত। প্রথমত আমরা যখন প্রথম অংশটা দেখলাম খুবই স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলাম যে এই সংসদটা জুলাইয়ের পক্ষ শক্তিগুলা সব একসাথে বসে তারা সেই সম্প্রীতির অনন্য দৃষ্টি অনন্য নজির স্থাপন করতেছে। তো প্রথম পর্বে যেটা হলো যে শোক মানে যাদের জন্য শোক প্রেরণ করবে বা শোক প্রস্তাবনার যে অংশটা, এখানে প্রথমে দেখা গেল যে বিএনপির একচেটিয়া একটা ব্যাপার চলে আসলো। আমি কয়েকটা পয়েন্টে জাস্ট কথা বলবো এগুলো নিয়ে কথা বলার জন্য। তো এই যে একচেটিয়া একটা ব্যাপার চলে আসলো, তখন বিএনপির একজন সংসদ সদস্য যিনি প্রথমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং মওলানা মতিউর রহমান নিজামীর কথা উঠালেন যে তাদের নামও যেন শোক প্রস্তাবে রাখা হয়। তারপরে বিরোধী দলীয় আমাদের তাহের ভাই উঠলেন এবং উঠে উনি আরও কয়েকজনের নাম প্রস্তাব করলেন। কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ ওসমান হাদি ভাই সহ অন্যান্য আরও কিছু নাম উত্থাপন করলেন। তারপরে এখানে আসলে অবাক করা ব্যাপার হচ্ছে যে সরকার দলীয় বা ওই জায়গা থেকেই প্রথমে যেই নামটা আসা দরকার ছিল সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি, সেই নামটা আসে নাই। যেটা আসা দরকার ছিল ফেলানী খাতুন, তার নামটাও আসে নাই। আরেকটা নাম থাকা দরকার ছিল শহীদ আবরার ফাহাদ, সেটাও আসে নাই। আমাদের এখানে সব থেকে বড় যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। সে ভারতীয় আধিপত্যবাদের সব থেকে বড় তিনজন মানুষের নামই শোক প্রস্তাবে আসে নাই। পরবর্তীতে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভাই উঠে দাঁড়িয়ে মেনশন করে ভারতীয় আধিপত্যবাদের জমদূত শহীদ শরীফ ওসমান হাদি, ভারতীয় আগ্রাসনের শিকার শহীদ আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নাম উচ্চারণ করলো সহ তিনি ওই সময় তাদের নাম ওখানে প্রস্তাব করলেন। তারপরে এই পর্বটা আমাদের কাছে গেল এবং আমার কাছে আরও ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আরও একটা নাম আসা উচিত ছিল, বিশ্বজিৎ। ট্যাগিংয়ের কারণে যে হত্যাকাণ্ডের শিকার হইতে হয় বা হত্যার শিকার হইতে হয় তার দৃষ্টান্ত হচ্ছে আমাদের বিশ্বজিৎ। সো এই বিশ্বজিতের নামটা আসা দরকার ছিল। বিগত 17 বছরের অত্যাচার নির্যাতনের ছোট ছোট নামগুলোও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আসা দরকার ছিল, আসে নাই। তারপরে নাহিদ ইসলাম ভাই আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। এগুলো আসলে কেন বলতেছি, কারণ দিনব্যাপী যে এই অধিবেশনটা হয়েছে আপনারা অনেক কিছু মিস করছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সেই অরাটা আবার ফেরত পাইছি যেই সময়ে বিটিভির সামনে বসে টান টান উত্তেজনায় আমরা কখনো পাইছি বলে মনে হয় না। আমরা আগের জেনারেশনের গল্প শুনি বিটিভির সামনে বা রেডিওতে, মানে কান পেতে থেকে তারা এই সংসদগুলো শুনত। পরে বিগত 17 বছরে যখন মমতাজের মতো নর্তকীরা যখন সংসদে গিয়ে গান টান গাওয়া শুরু করলো, তখন মানুষ এই উৎসাহটা হারায় ফেলল। এখন আবার সেই উৎসাহটা ফেরত পাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ডিপেন্ড করবে আমাদের সংসদ সদস্যদের উপরে, তারা কি ধরনের পারফরমেন্স করবেন সেখানে। তো পরবর্তীতে নাহিদ ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। টপিকস 1 হচ্ছে তারা কেন জেনজি প্রজন্মের সংসদ সদস্য মেনশন করে বলি, তার অন্যতম কারণ হচ্ছে যে তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদদেরকে স্পষ্টভাবে মেনশন করছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে নাহিদ ইসলাম ভাই স্পষ্টভাবে গণভোট নিয়ে কথা বলছে, যেখানে জনগণের স্পষ্ট রায়ে এই জায়গাটা আজকে আমরা পৌঁছাইতে পারছি। সো সেই গণভোটকে এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রাখার এবং এটা নিয়ে কথা বলছে নাহিদ ভাই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিগত 17 বছরে জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই সব কিছুর
বিচার চাইছে নাহিদ ভাই। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল, যেটা মানা হয় নাই, সেটা হচ্ছে ফ্যাসিস্টকে বক্তব্য দিতে দেয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে বক্তব্য দেওয়ানো হলো। এই টপিক্সটা আমরা একটু পরে আসবো। তো বিরোধী দলীয় চিফ হুইপ এই গুরুত্বপূর্ণ কথাটা বলার পরেও এটা মানা হয় নাই, এবং দেখা গেল যে সদম্ভে বিষয়টাকে উদযাপন করলো বিএনপির সংসদ সদস্যরা। এটা একটা পজিটিভ সাইড আছে, এটা নিয়ে আমি আসতেছি সামনে। জুনায়েদ সাকিব একটা জিনিস উল্লেখ করলেন আবারও, যে বিগত 17 বছরে জামাত বিএনপির উপরে হওয়া অনেক নির্যাতন, সো এটাও উল্লেখ করছে। তার মানে আমাদের সব সংসদ সদস্যরাই জুলাই পক্ষের শক্তি, এবং তারা এটাকে বারবার এটাকে বোঝানোর চেষ্টা করছে, তারা এটা কথা বলছে। কিন্তু একটা বিরক্তিকর একটা বিষয় আসছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে সংসদে। সো এখানে বারবার কথাগুলো রিপিট হচ্ছিল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে বললেন, বিরোধী দলীয় নেতারাও বললেন, স্পিকার বললেন, যখন প্রথমে সভাপতি ছিলেন সভাপতিও বললেন, সবাই বলছেন। সো সংসদ সদস্যরা আই থিঙ্ক উচিত ছিল যে রিপিট না হয় নতুন কিছু। আমরা বেগম জিয়া সম্পর্কে একই কথা বারবার শুনতেছিলাম, নতুন কিছু শোনাটা আমাদের কাছে দরকার ছিল। আদারওয়াইজ পয়েন্ট মানে জাস্ট পয়েন্টে কথা বলাটা উচিত ছিল। নাহিদ ভাই বেগম জিয়ার কথা বলছে, একবারে পয়েন্টে উনি একটা কথা বলছে। সো এই যে তেল দেওয়া অভ্যাসটা আমাদের, আপনারা এখন সংসদ সদস্য হয়েছেন, জাস্ট পয়েন্টে কথা বলা, প্রত্যেক মিনিট জনগণের কাছে গুরুত্বপূর্ণ। জনগণ বসে থাকে আপনাদের কথা শোনার জন্য, আপনাদের তেলবাজি শোনার জন্য। কোটি কোটি মানুষ, এই বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে চিনে। আপনাদেরকে আলাদা করে ইন্ট্রোডিউস করে দেওয়ার কোনো দরকার নাই। আপনাদের আবেগকে যথেষ্ট সম্মান জানাই, এটা বক্তব্য বা কোনো মঞ্চে গিয়ে আপনারা দিতে পারবেন, কিন্তু সংসদের জায়গাটা 2 মিনিট 45 সেকেন্ড তৈলমর্দন করে, এটা পুরাতন সিস্টেম। মমতাজ এইটাই করতো, কথা তো বলতে পারতো না, গান গাইতো, এসে ভাড়ামি করতো। সো এই জিনিসটা যেন আমাদের জায়গা থেকে, আমার কাছে মনে হয়েছে জেনজির মানে প্রজন্মের একজন মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এইটা মানে ওয়েস্ট অফ টাইম। তারপরে আমরা দেখলাম যে আমাদের সেই নাহিদ ভাই, বিরোধী দলীয় চিফ হুইপ সহ আমাদের বিরোধী দলীয় তারা বারবার কনসার্ন দিয়ে যাচ্ছিল যে চুপ্পুকে এখানে বক্তব্য দিতে দেওয়া যাবে না। কিন্তু বিএনপি যে কাজটা করছে তাদের জায়গা থেকে এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছি কিনা। আমাদের থেকে তারা, আমাদের রাজনীতির বয়স নাই, আমরা এখনো পর্যন্ত রাজনীতিবিদ না, তবে আমাদের ব্রেইন যতটুকু বলে, জাস্ট ক্লিয়ারলি বলতেছি যে চুয়াডাঙ্গার একটা ঘটনা আপনারা জানেন নিশ্চয়ই, যে আওয়ামী লীগ নেতাকে বিএনপির একজন নেতা জামিন করালো, সেই বিএনপি নেতার বউকেই ধর্ষণ করলো সে আওয়ামী লীগ নেতা। এটা রুট লেভেল থেকে একবারে সেন্ট্রাল পর্যন্ত আওয়ামী লীগের চরিত্র। আপনারা আজকে তাদেরকে পুনর্বাসন করবেন, তারা আপনাদেরকে দ্বিগুণ 3 গুণ হারে ফেরত দিবে। আওয়ামী লীগ আর ইবলিশ কখনো ভালো হওয়ার সুযোগ নাই। তো যে কথাটা বলতেছিলাম, আজকে বিরোধী দলের মতো রাজনীতি করছে, তারা আমাদের হয়ে কথা বলছে যে চুপ্পুকে এখানে বক্তব্য দিতে দেওয়া যাবে না। আবার জনাব তারেক রহমান যেটা করছে এটাও অবিস্মরণীয় একটা কাজ। সেটা হচ্ছে সেই রাষ্ট্রপতিকে দিয়ে ওই গভর্নমেন্টকে, ওই 17 বছরের শাসনকে ফ্যাসিবাদী আমল হিসেবে বা ওই সময় স্বৈরতন্ত্রর যে একটা বিষয়, এটাকে তার মুখ দিয়ে বলানো, এটাও গুরুত্বপূর্ণ। তবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তাদের মুখ দিয়ে বলায় তাদের কোন একজনকে আমরা বৈধতা দিচ্ছি কিনা। দুইটা দুই রকম ব্যাপার। একটা হচ্ছে যেটা করছে এটা আমাদের কাছে মারাত্মক লেভেলে অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু অন্য জায়গায় করা যেত। একটা সংসদকে আমরা কলঙ্কিত কখনোই দেখতে চাই না, যে এখানে একজন ফ্যাসিবাদের দোসর থাকবে, তাকে অন্যভাবেও করা যেত। তো এই যে টোটাল ব্যাপারটা, সবার রাজনীতি ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে যেটা বলি, 300 আসনে যারাই আছে সবার রাজনীতি
বিএনপি রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, এনসিপি রাজনীতি করছে, মানে সরকার দলের রাজনীতি করছে, বিরোধী দলের রাজনীতি করছে। চুপ্পু আওয়ামী লীগের কোনো স্ক্রিপ্ট পড়তে পারে নাই। চুপ্পু পড়ছে বিএনপির দেয়া স্ক্রিপ্টে পড়ছে, এবং তার লেখাটা বা তার যে মনের মানে অমতেই, বা আমি জানি না সে খুব স্বতঃস্ফূর্তভাবেই পড়তেছিল দেখছিলাম, তবে আমার মনে হয় না যে এই কথাগুলো তার মুখ থেকে বের হওয়াটা একটা সোজা ব্যাপার আর কি। এটা একদিকে। আবার জুলাই জনতার গণঅভ্যুত্থানের পরে আমাদের বৈধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এসে একটা সরকার গঠন হওয়ার পরে সেখানে একজন ফ্যাসিস্টকে সেখানে বক্তব্য দিতে দেওয়াটাও আমাদের কাছে কনসার্নের। তো এই টোটাল ব্যাপারটা যখন আসতেছে তখন প্রাসঙ্গিক আরও কিছু আসে, যেমন চুপ্পুর অধীনে নাহিদ ভাইয়েরা কেন শপথ বাক্য পাঠ করলো, চুপ্পুর অধীনে তাহলে এখন করতে কি সমস্যা। দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে, আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি হয়তোবা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রক্রিয়াটা কেন নাহিদ ইসলাম ভাইয়েরা চুপ্পুর অধীনেই শপথ পড়তে হয়েছে এবং এটার প্রক্রিয়া কি, এটা কেন করতে হয়েছে, এটা আমি যতটুকু জানি, আমি যতটুকু জানার চেষ্টা করছি, এটা নিয়ে অবশ্যই আপনাদের কাছে একটা বক্তব্য রাখার চেষ্টা করব, একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আজকের যতটুকু অভিজ্ঞতা আমরা চাই, আজকের দিন যেমন পুরোটা সময় একটা টান উত্তেজনায় আমরা অধিবেশনটা দেখছি, আমরা চাই যতগুলো অধিবেশন হবে এভাবে টান উত্তেজনা থাকুক এবং আপনাদের ভিতরে সম্প্রীতির অনন্য নজিরটা থাকুক। একটা জিনিস বলি, আপনাদেরকে, আমরা বয়সে অনেক ছোট হইতে পারি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, আওয়ামী লীগ আর ইবলিশ কখনো কারোর বন্ধু হইতে পারে না। এদের কাজই প্ররোচনা দেয়, এদের কাজই ধ্বংস ডেকে আনা। এই জায়গা থেকে আপনাদেরকে আবারও হুঁশিয়ারি করে দিতেছে, নামে বেনামে আওয়ামী লীগকে পুনর্বাসন কইরেন না, আওয়ামী লীগের ব্যাপারে সফট হইয়েন না। ওখানে শাপলা গণহত্যার শিকার অনেকেই আছেন, ওখানে আপনার জুডিশিয়াল কিলিংয়ের একবারে চূড়ান্ত পর্যায়ে তার রায় কার্যকর হয়ে গেছে এমন পর্যায়ের মানুষও ওখানে গেছেন, ওখানে তাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের স্বজনরা ওখানে গেছেন। আপনারা এটা মনে রাখেন, আপনাদের উপর হওয়া জুলুমের কথা মনে রাখেন, নাহলে অচিরে আপনারা জালিম হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনের একটা ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে যেহেতু কথা আসতেছে যে ইন্টারিমের সময় আমাদের ছাত্র উপদেষ্টারাও সহ কেন এই চুপ্পুর অধীনে বাক্য পাঠ করে এবং শপথ গ্রহণ করে, এটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।